দর্শক, স্পেন বনাম উরুগুয়ে যে কোনো বিচারেই দারুণ একটি ম্যাচ। শনিবার ভোর 6টায় স্পেন উরুগুয়ে মুখোমুখি হচ্ছে। দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। তারা নিজেদের গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে। এই ম্যাচটার উপর কিন্তু নির্ভর করছে অনেক কিছুই। স্পেন এবং উরুগুয়ে ম্যাচ নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ শুভ নারায়ণ চৌধুরী। শুভ, আপনার কাছে আমি প্রথমে আসবো উরুগুয়ে সম্পর্কে জানার জন্য। সেটা হচ্ছে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত উরুগুয়ে, 2 ম্যাচে 2 পয়েন্ট। দলটাকে কেমন জানি মানে একটু খাপছাড়া মনে হচ্ছে, মানে কোন জায়গায় যেন একটা টিউনিংয়ের অভাব আমরা লক্ষ্য করছি। তো আবার শুনছি যে কোচের সঙ্গে নাকি, মার্সেলো বিয়েলসার সঙ্গে নাকি সমস্যা খেলোয়াড়দের সম্প্রতি, মানে এই ম্যাচের আগেই একটা ঘটনার খবর আমরা পাচ্ছি। একটু যদি আমাদেরকে বলেন পুরো ব্যাপারটা। আদৌ কি উরুগুয়ে দলে কি ভেতরে ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, যেটা হচ্ছে মার্সেলো বিয়েলসা যখন উরুগুয়েতে যোগ দিয়েছিলেন তখন ভাবা ছিল এটা আমরা যেটাকে বলি ম্যাচ মেড ইন হেভেন। কারণ বিয়েলসা যে ধরনের ফুটবল খেলাতে চান তার জন্য একেবারে পারফেক্ট যদি কোনো টিম থেকে থাকে ইন্টারন্যাশনালি, তার একটা হচ্ছে উরুগুয়ে, যেটা চিলিও একটা সময় ছিল, মানে যখন তিনি চিলির কোচ ছিলেন, ভিদাল বা অ্যালেক্সিস সানচেজদের যে ওই চিলি। উরুগুয়ে ওই ধরনেরই দল। লাতিন আমেরিকান ফ্লেয়ার যদি বলেন সেটাও আছে, আবার ফিজিক্যালিটি যদি বলেন সেটাও আছে। তো কিন্তু এবং সেটা শুরু দিয়ে কিন্তু উরুগুয়ে বেশ ভালোও খেলেছে। আপনার বাছাই পর্বে তারা আর্জেন্টিনাকে হারিয়েছে, ব্রাজিলকেও ভুগিয়েছে। তো ওই দিক থেকে বেশ শুরুটা বেশ ভালো ছিল, কিন্তু এরপর থেকে আস্তে আস্তে কিছু ঝামেলা হয়েছে। আপনার লুইস সুয়ারেসকে নিয়ে একটা ঝামেলা হয়েছে, নাহিতান নান্দেসকে নিয়ে একটা ঝামেলা হয়েছে। এই ম্যাচের আগে আপনি যেটা বললেন, এই ম্যাচের আগেও বিএলসার সঙ্গে পুরো টিমের একটা ঝামেলার কথা বিভিন্ন মিডিয়াতে আসছে, স্পেশালি উরুগুয়েন মিডিয়াগুলোতে। সেটা হচ্ছে যে আপনার গতকালই ট্রেনিংয়ে উরুগুয়ের, আমরা যদি বলি মিডফিল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট 3 প্লেয়ার, মানুয়েল উগার্তে, রদ্রিগো বেন্তাঙ্কুর এবং ফেদেরিকো ভালভার্দে, এই 3 জনের সঙ্গে সার্জিও রোসে, এরা 4 জন মিলে, মূলত এই 4 জনের নেতৃত্বে কয়েকজন মিলে ট্রেনিং গ্রাউন্ডে বিএলসাকে তারা কনফ্রন্ট করেছেন যে বিএলসার ট্রেনিংটা তো একটু, তার ট্রেনিং কিন্তু অনেক বেশি ইন্টেন্সিভ। তো তাদের কমপ্লেইন ছিল যে এই ইন্টেন্স ট্রেনিংয়ের জন্য তারা টায়ার্ড থাকছেন বেশি, এবং তাদের উরুগুয়ের কিন্তু দলে বেশ কিছু ইনজুরির সমস্যা আছে। তাদের প্লেয়ারদের কমপ্লেইন হচ্ছে এই ইনজুরির একটা বড় রিজন হচ্ছে বিএলসার ইন্টেন্স ট্রেনিং। তো এটার জন্য তারা কমপ্লেইন করেছেন, এবং এটাও বলেছিলেন, সাথে এটাও রিকোয়েস্ট করেছিলেন যে স্পেনের সঙ্গে আজকে যেন বিয়েলসা তো নর্মালি আমরা যেটা জানি যে সবসময় তিনি কখনোই ডিফেন্সিভ ফুটবল খেলতে পছন্দ করেন না। ইভেন আমরা তো এটাও জানি যে মানে গার্দিওলা বা আপনার পোচেত্তিনো, এদের মতো কোচদের গুরু হচ্ছেন বিয়েলসা, আর্জেন্টাইন। হ্যাঁ। তো উরুগুয়ের প্লেয়াররা আজকে বিয়েলসাকে বলেছিলেন যেন স্পেনের সঙ্গে ডিপ ব্লক রেখে কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলে। তো মানে খেলোয়াড়ের কোচকে বলে দিচ্ছে কিভাবে খেলতে হবে, মানে এটা একটা তাদের ছিল, তো দাবি ছিল। এরপর যেটা হচ্ছে বিয়েলসা 48 মিনিট একটা লেকচার দিয়েছেন দলকে। হ্যাঁ, এখন বিয়েলসা কিন্তু ঠিক ক্যামেরার সামনে অতটা স্বচ্ছন্দ নন। তো আপনি যদি তার ইন্টারভিউগুলো দেখেন, তিনি কিন্তু ক্যামেরা থেকে যখন কোশ্চেন করে তিনি কিন্তু নিচে তাকিয়ে অ্যান্সার দেন। এমনকি প্রেস কনফারেন্স মানে তারা তো উনি অনেক বেশি ভাবনা চিন্তা করেন, এটা তো সবাই জানে। তো তিনি নিচের দিকে তাকিয়ে অ্যান্সার দেন, যেটা হচ্ছে এটাও নাকি মিডিয়াতে বেশ বড় করেছে, প্লেয়ারদের কাছে খুব লেগেছে যে তিনি 48 মিনিটে ঠিক প্লেয়ারদের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে কথা বলেছেন। এনিওয়ে, 48 মিনিট তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে সুয়ারেস বা নাহিতান নান্দেজের সময় যে তাকে প্লেয়াররা, তিনি যাতে স্যাকড হন সেটা ট্রাই করেছে, সেটা তিনি প্লেয়ারদেরকে বলেছেন। প্লাস এটাও বলেছেন যে হ্যাঁ, তিনি জানেন যে কিছু ইনজুর প্লেয়ার আছে, বাট তার কারণে কয়েকজন প্লেয়ার আবার উরুগুয়েন ন্যাশনাল টিমে এখন আবার ঠিক একটা মাটি খুঁজে পেয়েছেন, সেটা তিনি মনে করিয়ে দিয়েছেন। প্লাস এটাও বলেছেন যে স্পেনের সঙ্গে তিনি যে ফুটবলটা খেলেন, যে তার ফুটবল আমরা সেটা যে হলমার্ক যদি আমরা বলি যে 1v1, মানে 1-to-1 মার্কিং যেটা বলি সেটা, প্লাস ভার্টিক্যাল ফুটবল যেটা বলি আমরা, ওই রকম অ্যাটাকিং ফুটবল সেটাই খেলবে। মানে আমরা কি আজকে ট্যাকটিক্যাল বোর্ডে বিএলসার ফুটবলটা বিশ্লেষণ করব নাকি? দেখা যাক, সেটা পরে হয়তো। তিনি যে ওয়ার্ডটা ইউজ করেছেন, তারা স্পেনকে মিরর করবে, মানে স্পেনের যে প্লেয়ারটা যে পজিশনে ঠিক তার ওই জায়গাতেই উরুগুয়ের একজন 1v1 যেটা আমরা করি সেটাই খেলবে। তো ঝামেলা যেটা হয়েছে 48-50 মিটিংয়ের পর, মানে বিএলসা লেকচারের পর যখন থেমেছেন, উরুগুয়ের কয়েকজন প্লেয়ার ওখান থেকে উঠে চলে গেছে।
এবং বার্সেলোনার ডিফেন্ডার আরাউহো তিনি বলেছেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা পরের রাউন্ডে যাই, কিন্তু যেভাবে চলছে এটা ভালো চলছে না, এটা বলে তিনি বেরিয়ে গেছেন। এটা তো অনেক তো এটা মোটামুটি ধারণা করে নেওয়া যাচ্ছে যে হ্যাঁ অসুখী পরিবার, হ্যাঁ অসুখী পরিবার, যেটা এখন দেখা যায় সেটা খেলায় কতটা তার ছাপ পড়ে আর কি। আচ্ছা, উরুগুয়ে তো গোল করতে পারছে না, তাদের কিন্তু ভালো প্লেয়ার আছে, প্লে মেকার আছে, স্ট্রাইকার আছে, সবই আছে, কিন্তু গোল করে এবং এমন কোনো প্রতিপক্ষর এগেনস্টে তারা খেলে নাই যে জিততে পারবে না, সৌদি আরব এবং কেপ ভার্দে। এটার কারণ কি? আমি প্রশ্নটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আপনাকে করব। এখন আপনি অনেক তথ্য দিলেন উরুগুয়ের ভেতরের ব্যাপার। এটার কারণ কি অন্য কোনো ট্যাকটিক্যাল কোনো কারণ, বা তাদের অন্য কোনো মাঠের মানে ময়দানি কারণ, নাকি ওই অসুখী যে ব্যাপারটা মানে ক্যাম্পের, সেটাই প্রভাব রাখছে? অসুখী ব্যাপারটা একটা ব্যাপার হতে পারে, বাট আবার অ্যাগেইন আপনি যদি দেখেন যে সৌদি আরব এবং কেপ ভার্দের বিপক্ষে গোলের সুযোগ কিন্তু যথেষ্ট তৈরি করেছে। প্রথম ম্যাচে তারা 27টা শট নিয়েছে, পরের ম্যাচে 16টা। তো এইটার পর গোল হতে না পারা তো আসলে তার মানে হচ্ছে তারা গোল স্কোরিং এর মানে শট নেওয়ার মতো জায়গায় যাচ্ছে। তো আপনি যদি কোচের ট্যাকটিক্স থেকে চিন্তা করেন, কোচের ট্যাকটিক্স তো গোল করানো না, কোচের ট্যাকটিক্স হচ্ছে গোল করানোর মতো পজিশন, রাস্তাটা চিনিয়ে দেওয়া, জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, তারপর এটা হচ্ছে প্লেয়ারের কাজ। তো ওই শট নেওয়া বলা যে ট্যাকটিক্সের দিক থেকে খুব বেশি সমস্যা নেই, সমস্যাটা এক্সিকিউশনে। এমনিতে আপনার উরুগুয়ের যে স্ট্রাইকার তিনি যদিও এখন বিলসে যদিও তাকে শুরু থেকে খেলাচ্ছেন না, আজকে হয়তো শুরু থেকে খেলাবেন না, নুনিয়েজ কিন্তু আমরা লিভারপুলেও দেখেছি তিনি গোল করার মতো জায়গায় চলে যান, এটা তার ভালো দিক। খারাপ দিক হচ্ছে জায়গায় গিয়ে তিনি প্রচুর মিস করেন, ইভেন খুব সহজ সুযোগও তিনি মিস করেন। তো সেটা উরুগুয়ের ক্ষেত্রেও এবার সেটা শুধু নুনিয়েজ না, বাকিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা প্রচুর নুনিয়েজ তো ইউরোপের মিস মাস্টার হিসেবে একটা পরিচয় আছেই আগে। তো তারা প্রচুর মিস করছেন। অন্যদিকে আবার আপনি যদি দেখেন উরুগুয়ের গোলকিপার ফার্নান্দো মুসলেরা, তিনি 2 ম্যাচে 2টা খুব জঘন্য মিস্টেক করেছেন, যেখান থেকে উরুগুয়ে গোল খেয়েছে। যথেষ্ট অভিজ্ঞ গোলরক্ষক, যথেষ্ট অভিজ্ঞ, 40 বছর বয়স। তো এই দুইটা মানে দুই এন্ড অফ দ্য পিচ, দুই দিকেই তাদের মিস্টেকের কারণেই তারা আসলে একদিকে গোল পাচ্ছেন আর একদিকে গোল খাচ্ছে। তো এখন পর্যন্ত আপনি 2 ম্যাচে যদি উরুগুয়ের পারফরমেন্স কেন খারাপ, তার প্রাইম রিজন এই দুইটাই, যে 2 এন্ড অফ দ্য পিচে তারা খুব খারাপ করছে আর কি এক্সিকিউশন। ট্যাকটিক্যালি ম্যাচটা কেমন হতে পারে আজকে, মানে ম্যাচটা আসলে চেহারাটা কেমন, মানে এটাই আমি জানতে চাচ্ছি। আচ্ছা, যেটা আমরা দুই দলই অ্যাটাকিং কি ধরনের ম্যাচ, মানে স্পেন ভার্সেস উরুগুয়ে? আচ্ছা, অবভিয়াসলি স্পেনের পায়ে বল বেশিক্ষণ থাকবে। স্পেন সবসময় বল পজিশনের ক্ষেত্রে মাস্টার অ্যাট দ্যাট, বাট স্পেন মিডফিল্ডটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। যদিও আমরা এখন নতুন স্পেনকে আমরা বলি যে স্পেন 2.0, স্পেশালি 2024 ইউরোর পর থেকে, যে তারা আর্জেন্টিনার মতো মিডফিল্ডে পাসিং ফুটবলটা খেলতে চায় না, আবার ফ্রান্সের মতো ট্রানজিশনেও বেশ ভয়ঙ্কর, এটা আমরা সবসময় বলি। তো এই স্পেনের লামিনী আমাল, নিকো উইলিয়ামসের মতো ভয়ঙ্কর দুজন উইঙ্গার আছেন, তারা সেইটাকে কাজে রাখে, বাট তার আগে মিডফিল্ডটাকে তারা বেশ কন্ট্রোল করে। তো স্পেনের পায়ে বল থাকবে, স্পেন মিডফিল্ড কন্ট্রোল করবে, সেটা ঠিক আছে। আবার অ্যাট দ্য সেম টাইম মানে অ্যাট দ্য আদার হ্যান্ড উরুগুয়ে আপনি যেটা বললাম যে বিয়েলসার ইয়েটা হচ্ছে বিয়েলসা প্রেসিংয়ের খুব হাই প্রেস করে। বিয়েলসার ফুটবলের জন্য কিন্তু আসলেই প্লেয়ারদেরকে ফিজিক্যালি খুব অ্যাক্টিভ থাকতে হয়, মানে ফিজিক্যাল এন্ডিউরেন্স যদি আমরা বলি, বা শারীরিক ক্ষমতা যদি বলি, সেটা খুব বেশি থাকতে হয় বিয়েলসার ফুটবলের জন্য। তো যেটা হবে যে উরুগুয়ে দেখবেন আপনি প্রচুর প্রেস করছে, যদি উরুগুয়ের যেটা আমরা বললাম যে কোচের ট্যাকটিক্স মেনে খেলার মেন্টালিটি যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি দেখবেন যে উরুগুয়ে প্রচুর প্রেস করছে মিডফিল্ডে স্পেশালি। ব্যাটেল আপনি যেটা বললেন যে ট্যাকটিক্যালি ব্যাটেলটা হবে মিডফিল্ডে মেনলি। স্পেন ডমিনেট করার ট্রাই করবে, উরুগুয়ে হচ্ছে সারাক্ষণ প্রেস করবে, এবং উরুগুয়ে ওই যেটা বললাম 1v1, একজন প্লেয়ারের সাথে আরেকজন প্লেয়ার, স্পেনের প্রত্যেকজন প্লেয়ারের সাথে উরুগুয়ের একজন প্লেয়ার থাকবে, যেটা হচ্ছে যে স্পেন যাতে বলটাকে মিডফিল্ড থেকে সামনের দিকে আর বাড়াতে না পারে, বা উরুগুয়ে যেটা করবে আপনার মিডফিল্ড বা তার স্পেনের হাফে বলটাকে ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা, সেটা তারা করবে। তো ওই ফুটবলটাই আপনি দেখবেন। উরুগুয়ে বল পেলে আবার যেটা করবে যে আপনার ভার্টিক্যাল পাস, আমরা যেটাকে বলি ভার্টিক্যালিটি বলি, এটাও বিএলসার দলগুলোর একটা হলমার্ক, যে তারা বল পেলে খুব দ্রুত সেটা হয় স্ট্রাইকারের কাছে কিংবা উইঙ্গারের কাছে সোজা একটা পাসে দ্রুত উঠে যাওয়ার চেষ্টা করে। তো ওই জিনিসটা আপনি উরুগুয়ের কাছ থেকে দেখবেন। স্পেন তো প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র, গোলরক্ষক ভজিনিয়া কেপ ভার্দের দুর্দান্ত খেলেছে। তো
তো দ্বিতীয় ম্যাচে এসে দেখা গেল যে ওই ওই জায়গাটাতে বের হয়ে আসতে পারে তারা সৌদি আরবকে, কিন্তু মানে প্রথমার্ধে 4-0 গোলে এগিয়ে যাওয়া, প্রায় 3-0 গোলে এগিয়ে যাওয়া দল দ্বিতীয়ার্ধে কিন্তু ওই এটা কি গোল করলো না তারা, নাকি মানে গোলের ওই একই ওই যে পাস খেলতে খেলতে আর গোল গোল হলো না? স্পেন কি গোল করতে ভুলে যায় আলটিমেটলি? মানে এটা আমার একটা খুবই লেম কোশ্চেন আপনার কাছে, মানে পাসিং খেলতে খেলতে গোল করতে ভুলে যায় কিনা? না সেটা না, আপনার একটা হচ্ছে আপনার বোকা বোকা কোশ্চেন আর কি। একটা তো যখন ফার্স্ট হাফে 3-0 গোলে এগিয়ে যাচ্ছে তখন সেকেন্ড হাফে অবভিয়াসলি একটু আমরা যেটাকে বলি যে মানে একটু আপনি যে তাড়না যেটা সেটা একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। আরেকটা হচ্ছে আপনি সেকেন্ড হাফে ইয়ামালকে আপনি মানে সেকেন্ড হাফে শুরুর দিকে তুলে নেওয়া হয়েছে, তো সেটার একটা ইম্প্যাক্ট। তার মানে কি ইয়ামাল না থাকাটা ইম্প্যাক্ট তৈরি করে আর কি? সেটা তো আপনি ফার্স্ট ম্যাচে আমরা দেখলাম, ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। অ্যাকচুয়ালি এখন দুজনের কথাই বলতে হবে, ইয়ামাল ডেফিনেটলি আগে বলতে হবে, বাট নিকো উইলিয়ামসের কথা বলতে হবে। এই দুজন না থাকলে কি হয়, স্পেন ওই যে 2014, 2018, 2022-এর স্পেন হয়ে যায়। আবার এই দুজন থাকলে স্পেন এখন তখন আবার ওই যে আপনি যে মানে স্পেন স্পেন 2.0, হ্যাঁ। তো এই দুজনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, তো আজকেও সেটাই হয়তো আপনি দেখবেন। তো আমরা অ্যাজ ইউজুয়াল ট্যাকটিক্যাল বোর্ডে চলে যাই। স্পেনের একাদশ, উরুগুয়ের একাদশ। আচ্ছা, স্পেনের একাদশ আচ্ছা, ইয়ামাল খেলবেন প্রথম থেকেই? হ্যাঁ, যেটা আমরা একটু বলাটা দরকার সেটা হচ্ছে এই ম্যাচ কিন্তু অ্যাকচুয়ালি এই দুইটা দলের পাশাপাশি একটা দল খুব বেশি করে চোখ রাখবে এই ম্যাচের উপর, সেটা হচ্ছে আর্জেন্টিনা। কারণ হচ্ছে এই গ্রুপে যারা সেকেন্ড হবে তারাই হচ্ছে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার অপোনেন্ট হবে। এবং শুধু এই ম্যাচ না, অ্যাকচুয়ালি কেপ ভার্দে সৌদি আরব ম্যাচেও আর্জেন্টিনা চোখ রাখবে। কারণ হচ্ছে এখন পর্যন্ত স্পেনের পয়েন্ট 4, এই ম্যাচে যদি উরুগুয়ে জিতে যায়, উরুগুয়ের পয়েন্ট হবে 6, উরুগুয়ের পয়েন্ট হবে 5। আবার ওইদিকে যদি কেপ ভার্দে জিতে যায় তখন কেপ ভার্দের পয়েন্ট হবে 5। হ্যাঁ, তখন কিন্তু কেপ ভার্দের কথা আমরা বলছি না, কেপ ভার্দের কিন্তু সমূহ সম্ভাবনা আছে, এবং সেক্ষেত্রে কিন্তু স্পেন থার্ড হয়ে যাবে, কেপ ভার্দে সেকেন্ড হয়ে যাবে। আবার যদি সে কেপ ভার্দে জিততে পারলো না, ড্র করলো বা কিছু হলো, সেক্ষেত্রে এই গ্রুপে যদি উরুগুয়ে যেতে তখন স্পেন হয়ে যাবে সেকেন্ড, তখন কিন্তু আর্জেন্টিনার ম্যাচ পড়বে স্পেনের সাথে। হ্যাঁ, তো আর্জেন্টিনার এই ম্যাচে চোখ রাখবে, এবং এই ম্যাচে যেটা হচ্ছে যে উরুগুয়ে যেহেতু জিততেই হবে, আবার স্পেনেরও যেহেতু হারা যাবে না অ্যাটলিস্ট, তো সেক্ষেত্রে দুই দলে সম্ভবত তাদের সেরা একাদশটা নিয়েই নামতে যাচ্ছে আর কি। আমরা স্পেনের একাদশ যদি দেখি, উনাই সিমন গোলপোস্টে, পেদ্রো পোরো রাইট ব্যাক, আমেরিক লাপোর্তে এবং পাও কুবার্সি হচ্ছে তাদের ডিফেন্ডার। সেন্টার ব্যাক পার্টনারশিপ যদি বলি, মার্ক কুকুরেইয়া তাদের লেফট ব্যাক। মিডফিল্ডে একটা চেঞ্জ আসতে যাচ্ছে, পেদ্রির হলুদ কার্ডের কারণে আজকে নেই, তার জায়গায় রদ্রির সঙ্গে ফাবিয়ান রুইজ এবং দানিয়েলমো আগের ম্যাচেও খেলেছেন, যদিও তিনি সেই ম্যাচে শুরুটা করেছিলেন লেফট উইং পজিশনে। আজকে হয়তো তাকে আপনি এই জায়গায় দেখবেন, সাথে ফাবিয়ান রুইজকে দেখবেন। সেক্ষেত্রে লেফট উইং হয়তো আপনি আজকে নিকো উইলিয়ামসকে দেখবেন, রাইট উইংয়ে তো লামিন ইয়ামাল ডেফিনেটলি, আর স্পেনের স্ট্রাইকার তো ওয়ারসাবালের সাথে বিকল্প এই মুহূর্তে নেই। তো এটা হতে যাচ্ছে স্পেনের 11, সম্ভবত এটাই হতে যাচ্ছে। আর উরুগুয়ের চেহারাটা কেমন হবে? উরুগুয়ে যেটা হচ্ছে যে আপনার উরুগুয়েও আপনি, আচ্ছা এবার হচ্ছে আমি একটু বিএলসার ফুটবলটা একটু জানতে চাচ্ছি। আপনি যদি বিএলসার কি ধরনের মানে ট্যাকটিক্যাল বোর্ডে একটু ভিজুয়ালি যদি দেখেন বিএলসার খেলাটা, আমাদের দর্শকদের ঠিক করে নেই। একাদশ এই হচ্ছে উরুগুয়ের ডিফেন্স, তাদের সঙ্গে উগার্তে, ভালভার্দে এবং বেনতাঙ্কুর 3 মিডফিল্ডার, আর কানোবিও, ম্যাক্সি আরাউহো এবং হচ্ছেন ভিনিয়াস। উরুগুয়ে যদিও নুনিয়েজ আছেন, বাট বিএলসা এই মুহূর্তে ভিনিয়াসের উপরেই বেশি কি বলবো, ভিনিয়াসকে বেশি প্রেফার করেন। এনিওয়ে, আপনি যেটা বলছেন বিএলসার ফুটবলটা কীরকম, বিএলসার ফুটবলটা আপনি যদি অ্যাটাকে দেখেন, অ্যাটাকে সাধারণত আমরা বলি যে বিল্ড আপের ক্ষেত্রে 2+1। 2+1টা কীরকম, আপনারা দেখবেন যে অ্যাটাকে গেলে এই দুজন উঠে যাবেন, সেক্ষেত্রে আপনি উগারতে না হয়তো বেনতাঙ্কুরকে এখানে দেখবেন যে 2 সেন্টার ব্যাক, মানে যখন উরুগুয়ে অ্যাটাকে উঠছে 2 সেন্টার ব্যাকের কাছ থেকে বলটা যাবে হচ্ছে মূলত বেনতাঙ্কুরের কাছে। কেন বেনতাঙ্কুর? কারণ হচ্ছে বেনতাঙ্কুর শর্ট স্পেসে ইভেন আপনার মানে একটা তো হচ্ছে যখন ডিফেন্ডারদের কাছ থেকে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বল পায়, সে সাধারণত নিজের গোল পোস্টের দিকে মুখ করে থাকে, তাই তো? সেক্ষেত্রে আপনার কিন্তু পেরিফেরাল ভিশনের একটা ব্যাপার থাকে, যে আপনি যখন আপনার গোল পোস্টের দিকে মুখ করে থাকেন, ওই জায়গায় আপনি যদি বল লুজ করেন, সেক্ষেত্রে কিন্তু অপোনেন্ট খুব অল্পতে গোলের চান্সটা পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এমন প্লেয়ারের কাছে বলটা যেতে হয় যে কিনা হচ্ছে তার মানে ব্যাক টু দ্য অপোজিশন গোল
সে বল রিসিভ করার ক্ষেত্রে কমফোর্টেবল। কেন? কারণ হচ্ছে মানে এবং যার পেরিফেরাল ভিশনটা ভালো, যে যাতে সে বল পেয়েই যদি সে কোনো একজন অপোনেন্টের কোনো একজন প্লেয়ার তাকে মানে আমার আশেপাশে হ্যাঁ অপোনেন্টের কোনো একজন প্লেয়ার প্রেস করার মতো অবস্থায় থাকলে সে কীভাবে বেরোতে হয় সেটা যেন সে মানে তার সেই দক্ষতাটা থাকে। তো সেই উরুগের মিডফিল্ডে সেই দক্ষতাটা সবচেয়ে ভালো হচ্ছে রদ্রিগো বেনতানকুরের। এটা একটা দেখবেন। আর প্লাস হচ্ছে আপনি তখন দেখবেন যে ভালভার্দে এবং উগার্তে হয়তো এরকম কোনো জায়গায় থাকবে। ভালভার্দে উগার্তে ক্ষেত্রে আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন, আমরা সাধারণত মিডফিল্ডের ক্ষেত্রে কী দেখি যে ডিফেন্সিভ মিডফিল্ডার এবং দুই অ্যাটাকিং মিডফিল্ডার যদি থাকে, দুই অ্যাটাকিং মিডফিল্ডার হয়তো আমরা একই লাইনে হয়তো থাকি। উরুগুয়ের ভালভার্দে বিএলসির ফুটবল আপনি সেটা দেখবেন না। বিএলসি সবসময় যেটা ট্রাই করেন সেটা হচ্ছে একজন সামনে থাকলে একজন, এটা হচ্ছে একটা তাতে যেটা চেঞ্জ হবে, পাসিং লেনটা বেটার ক্রিয়েট হয়। আর যেহেতু তিনি ভার্টিক্যাল ফুটবল খেলেন তার সেই ফুটবলের জন্য একটা বেটার অপশন তৈরি হয় এক। আর যেহেতু এরা উঠে যাবেন দুই উইং ব্যাক, সেক্ষেত্রে আপনি দেখবেন যে বিএলসি যেটা সবসময় প্রেফার করেন সেটা হচ্ছে দুই সেন্টার ব্যাকের কোনো একজনও যেন মানে অপোনেন্টের ডেফিনেটলি যখন উরুগুয়ে বল নিয়ে থাকছে তখন তো অপোনেন্টের ডেফিনেটলি অনেক নিচের দিকে পিছনের দিকে থাকবে। বিএলসি সেক্ষেত্রে যেটা প্রেফার করেন সেটা হচ্ছে দুই সেন্টার ব্যাকের কোনো একজন যেন বল নিয়ে মিডফিল্ড পর্যন্ত উঠে যান। তাতে যেটা হয় আপনার মানে মিডফিল্ডে একটা ওভারলোড আমরা যেটাকে বলি, যে মিডফিল্ডে তখন আপনার অ্যাটলিস্ট মানে এটা একটা খুব ক্লোজ প্রক্সিমিটিতে একজন আরেকজন খুব কাছাকাছি 4-5 জন প্লেয়ার থাকবে, উরুগুয়ে 4-5 জন প্লেয়ার। তাতে যেটা হয় যে অপোনেন্টের জন্য মিডফিল্ড থেকে বল নেওয়াটা একটু কঠিন হয়ে যায় এক। দুই হচ্ছে এখানে কোনো জায়গায় যদি বল স্পেনের কেউ পেয়েও যান তখন আপনি খুব ডেফিনেটলি দেখবেন যে তিনি হয়তো এই জায়গায় চলে যাবেন, বাট এরা খুব তাড়াতাড়ি তাকে ঘিরে ধরছেন। সো বল হারানোর সঙ্গে সঙ্গে বলটা আবার ফেরত, যেটা আপনি আর্জেন্টিনার স্কালোনির ক্ষেত্রে দেখবেন যে মিডফিল্ডে তার প্লেয়ারদের খুব অল্প কয়েকজন প্লেয়ারকে অল্প জায়গার মধ্যে অনেক প্লেয়ারকে রাখেন। তাতে যেটা হচ্ছে পাসিংয়ের ক্ষেত্রেও খুব সহজ হয়, যেহেতু আপনার প্লেয়াররা খুব কাছাকাছি, আপনি মানে অপোনেন্ট ঘিরে ধরলে আপনি ছোটো একটা পাসে তাকে বলটা দিয়ে আপনি বেরোয় যাওয়ার সুযোগ পাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম আপনি বল লুজ করলেও আপনি যেটা হয় যে বল আবার ফিরে পাওয়ার জন্য যে প্রেসিংটা সেটা একসাথে ঝাঁপিয়ে পড়তে পারছেন এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা দেখবেন যে ভিনিয়াস ডেফিনেটলি বক্সে ঢুকে যাবেন বল যখন হবে, এবং ভালভার্দে থেকে আপনি অনেক মানে এই পজিশনগুলোতে দেখবেন। হ্যাঁ, কেন? তাতে হচ্ছে মানে আপনি জাস্ট মানে এই এরকম 5 জনের একটা মানে আমি যদি বলি 2-3-5 মানে দুই সেন্টার ব্যাক, তারপর হচ্ছে এই 3 জন আর হচ্ছেন মানে 2-3 এবং 5। হ্যাঁ, যখন তারা বল পজিশনে যত উপরের দিকে উঠতে থাকবে তখন 2-3-5 একটা ফরমেশন তৈরি হবে, বা যেটাকে আমরা অনেক সময় WM ফরমেশন বলি আর কি, মানে W এবং M। হ্যাঁ, তো এইরকম একটা ইয়ে দেখবেন। এবং এখান থেকে হচ্ছে এরপর তো খেলাটা হচ্ছে যে এরা যেটা করে সেটা হচ্ছে এরাও বক্সের আশেপাশে মানে এমন একটা খুব ক্লোজ মানে যত উপরের দিকে উঠবে তখনও দেখবেন আবার এরা আবার অপোনেন্ট বক্সের আশেপাশে খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকে। কেন? যাতে বলটা এখান থেকে আবার এদিকে দুই উইং ব্যাক হচ্ছেন, যেটা আমরা বলি উইথ, যেটা মাঠ বড় করা, যেটা সেই জিনিসটা অফার করানো হচ্ছে দুই উইং ব্যাক। তাতে যেটা এরা যদি বল এখান থেকে বের করতে নাও পারেন, এক হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে থ্রু দিয়ে ছোটোখাটো পাসে 1-2 খেলে বেরিয়ে যাওয়ার, অথবা যদি বের হতে না পারেন, জায়গা না পান, তখন হচ্ছে এখান থেকে বলটা উইং ব্যাকের কাছে দিয়ে এরা বক্সে ঢুকে যাবেন, এবং হয়তো ভালভার্দে বা বেনতানকুরকে আপনি দেখবেন হয়তো এরকম কোনো জায়গায়, যাতে মানে এখান থেকে ক্রসটা এলে এরা বলটাকে অ্যাটাক করতে পারেন। আর বল যদি এখান থেকে এখানে চলে যায় তখন আবার ভালভার্দে কিন্তু আমরা জানি যে তিনি দূর থেকে শট করার ক্ষেত্রে বেশ দক্ষ, তখন আপনি হয়তো দেখবেন যে ভালভার্দে আবার এখান থেকে বলটাকে সেকেন্ড বল যেটাকে আমরা বলি সেকেন্ড বলে চার্জ করছেন হচ্ছে ভালভার্দে। বিশ্বকাপে 2টা ম্যাচ দেখার পরে আপনার স্পেনের আমি বলবো পার্টিকুলারলি যে স্পেনের কোন দুর্বলতা আপনার চোখে পড়েছে যেটা উরুগুয়ে কাজে লাগাতে পারবে, বা এটা স্পেনের একটা শঙ্কার জায়গা থাকে আজকের ম্যাচে? আচ্ছা, উরুগুয়ের আপনি যদি স্পেনের আপনি যদি দুর্বলতা বলেন, একটা হচ্ছে স্পেন যখন অ্যাটাকে যায় তখন তো তাদের দুই উইং ব্যাকই অনেক উপরে উঠে যায়, যেটা অ্যাগেন মানে যে কোনো দলের ক্ষেত্রে এটা সমস্যা, যে কোনো অ্যাটাকিং ফুটবল খেলা যে কোনো দলের ক্ষেত্রে এটা একটা সমস্যা যে দুই উইং ব্যাকই উপরে উঠে যেতে হয়। তো স্পেনের ক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে যেহেতু উরুগুয়ের প্লেয়াররাও বেশ স্পিডি, এটা আমি যদিও এক্ষেত্রে আমি আজকে উরুগুয়ের ক্ষেত্রে হয়তো আমি আজকে দারুইন নুনেজকে প্রেফার করতাম, কারণ দারুইন নুনেজ হচ্ছেন যেটা হয় যে
অপোনেন্ট যখন অ্যাটাক করে তিনি এরকম কোনো একটা পজিশনে জায়গা নিয়ে থাকেন এবং তিনি বেশ স্পিডি এবং ফাঁকা জায়গা পেলে তিনি বেশ দ্রুত উঠে যেতে পারেন। এনিওয়ে, তো যখন যেহেতু দুই উইং ব্যাক উপরে উঠে যান, কাউন্টার অ্যাটাকে এই পজিশনটা এটা স্পেনের অ্যাকচুয়ালি অনেক পুরনো একটা সমস্যা। পেরিনিয়াল প্রবলেম হ্যাঁ, বলা যায়। যে কাউন্টার অ্যাটাকে তখন উইং ব্যাকদের পেছনে যে জায়গাটা, এই জায়গাগুলোতে হচ্ছে অপোনেন্ট এটাকে এক্সপ্লয়েট করার সুযোগ পায়। সেকেন্ড হচ্ছে আপনার স্পেনের সেন্ট্রাল ডিফেন্স যদি আমরা বলি, আইমেরিক লাপোর্তে এবং পাউ কুবার্সি কিন্তু এখনও বেশ ইয়াং ডিফেন্ডার। হ্যাঁ, এবং যেহেতু স্পেন বল পজিশনটা বেশি রাখে, হয়তো এই দুজনকে খুব বেশি পরীক্ষা পড়তে হয় না। কিন্তু উরুগুয়ের ক্ষেত্রে উরুগুয়ে যদি আজকে ঠিকমতো তাদের সব কিছু যদি ক্লিক করে, সেক্ষেত্রে উরুগুয়ে কিন্তু আপনার আমি যেটা একটু আগে দেখালাম যে আপনার এখান থেকে ক্রস আসবে, সেক্ষেত্রে বক্সে এখানে একটা ওভারলোড তৈরি হবে যে এই তিনজন প্লেয়ার ভালভার্দে বক্সের বাইরে, বেন্তাঙ্কুর হয়তো এরকম কোনো একটা জায়গা থাকবে। সেক্ষেত্রে পাউ কুবার্সি, লাপোর্তে বা রদ্রি যদি পিছিয়ে আসেন, এদের উপর এই যে ক্রসের ক্ষেত্রে উরুগুয়ের প্লেয়াররা ক্রস হেড করার ক্ষেত্রে বেশ ভালো, একেবারে খারাপ না। তো সেক্ষেত্রে এই দুজনের উপর বা রদ্রি সহ ধরলে তিনজনের উপর, এদের উপর হচ্ছে ওই যে ডিফেন্সিভ লায়াবিলিটিটা অনেক বেশি, ডিফেন্সিভ প্রেশারটা অনেক বেশি আসবে, যে ক্রসটাকে ঠেকানো, ক্লিয়ার করা বা থ্রু এলে সেটা ক্লিয়ার করা। ওই জায়গাগুলোতে এদের দুইজনের পার্টনারশিপ, কুবার্সির ইনএক্সপিরিয়েন্স, এইটা কতটা ট্যাকেল দিতে পারে স্পেন, এটা একটা দেখার মতো ব্যাপার হবে আমার কাছে। এই জায়গাটাতে মনে হচ্ছে স্পেন যদি উরুগুয়ে সবকিছু ক্লিক করে, গিভেন আমরা যেহেতু উরুগুয়ের প্রবলেমের কথা বলছি, সো উরুগুয়ে যদি সবকিছু ক্লিক করে, সেক্ষেত্রে হচ্ছে স্পেনের এই জায়গাটা একটা প্রবলেমেটিক একটা জায়গা হিসেবে সামনে আসতে পারে। ঠিক বলেছেন শুভ। ভোর 6টায় খেলাটি অনুষ্ঠিত হলেও স্পেন উরুগুয়ে ম্যাচ, সবাই চোখ রাখবেন টেলিভিশনে এবং মোবাইলে। দর্শক, আপাতত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমরা সামনের খেলাগুলোতে আবার বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই চর্চার সঙ্গে থাকুন।